আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ক্লাসে। তোমরা যারা আমার সাথে যুক্ত আছো আমাকে ঠিকমতো শুনতে এবং দিতে পারছো কিনা জানাও। আমরা আজকে আলোচনা করব ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য সম্পর্কে আলোচনা শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? আমরা দুইটা টপিক পড়েছি, চাহিদা এবং যোগান। এটার উপর ভিত্তি করে আমরা ভারসাম্য টপিকটা আজকে পড়বো। তো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলে এবং আমাকে ঠিকমতো শুনতে এবং দিতে পারছো কিনা জানাও। নয়ন আছে, হ্যাঁ নয়ন কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। জেরিন আসতে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সামি অন, মৃদা আছে, ভালো, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। শফিকুল ইসলাম, আচ্ছা, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। তারপর হচ্ছে প্রভা আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে সোমাইয়া জান্নাত আছে, সালাম দিয়েছে। আচ্ছা, আমরা একটু ওয়েট করছি বাকিরা জয়েন করার জন্য। আমরা আজকে পড়বো ভারসাম্য এই টপিক থেকে। গত ক্লাসে আমরা এর আগ পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা এই ভারসাম্য থেকে আলোচনা শুরু করব, ঠিক আছে? একটু ওয়েট করছি বাকিরা জয়েন করার জন্য। সবাইকে চলে এসেছে? মাহিদুল ইসলাম সালাম দিয়েছে, আবরার আছে, আফিফা আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ওকে, আমরা শুরু করি, চল। দেখো, আমরা যদি একটা তোমাকে, এই যে এখানটা দাঁড়িপাল্লা আছে দেখছো, তো এই দাঁড়িপাল্লাটার আমি যদি চিন্তা করে দেখো, এই দাঁড়িপাল্লাটা মনে করো যে আমি এই পাশে 1 কেজি ওজনের একটা পাথর দিলাম, 1 কেজি ওজনের, বুঝছো? আর এই পাশে আমি দিলাম 0.5 কেজি ওজনের একটা পাথর দিলাম। তাহলে আমাকে বলতে হবে এখন পাল্লাটা কোন পাশে নিচের দিকে নামবে। এই পাল্লাটা কোন পাশে নিচের দিকে নামবে, বাম দিকে নাকি ডান দিকে? আচ্ছা, হচ্ছে বাম দিকে। এই পাশে নিচের দিকে নেমে যাবে, কারণ এখানে ওজন বেশি। এখানে আমি আরো এটার সাথে, যেহেতু এখানে উপর দিকে চলে যাচ্ছে, এখানে আমি আবার 1 কেজি নতুন করে এখানে 1 কেজি আরো যুক্ত করে দিলাম। তাহলে এখন কোন দিকে নামবে? এখন এই পাশে, কারণ এই পাশে ভারী বেশি হয়ে গেছে, 1.5 কেজি, এখানে 1 কেজি। দেন এখানে আমি আরো একটু অ্যাড করে দিলাম, এখানে আমি 0.5 কেজি অ্যাড করে দিলাম। তো এখন বলো তো, এখন কোন দিকে নামবে? এই পাশে নাকি এই পাশে নামবে? এখন কিন্তু একটা স্থির অবস্থায় উপনীত হয়, অর্থাৎ এখন নড়াচড়া করবো না পাল্লাটা। এটাকে আমরা বলি ভারসাম্য। অর্থাৎ দুই বা ততোধিক, এখানে দুইটা শক্তি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যদি এমন একটা অবস্থায় উপনীত হয় যেখান থেকে তাদের বিচ্যুত মানে নড়াচড়া করার, বিচ্যুত মানে নড়াচড়া করার কোনো প্রবণতা থাকবে না, সেটাকে আমরা বলি ভারসাম্য। ক্লিয়ার? তো এখানে সংজ্ঞাটা একটু পড়ে দেখি সবাই কি বলতে, যে দুই বা ততোধিক বিপরীতমুখী শক্তির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যদি এমন একটি অবস্থায় উপনীত হয় যেখান থেকে তাদের বিচ্যুত হওয়ার কোনো প্রবণতা থাকে না, সে অবস্থাকে ভারসাম্য বলে। অর্থাৎ এই পাল্লাটা তখন হচ্ছে স্থির হয়ে যাবে। এই জিনিসটাকে আমরা বলছি ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? তো আমরা একটু সবাই এটা মুখস্থ করবো। এর আগে এখানে কয়েকটা ইনফরমেশন আছে, একটু পড়ে দেখি। বলছে ভারসাম্য শব্দটির অর্থ হচ্ছে স্থির অবস্থা। ইংরেজিতে প্রতিশব্দ হচ্ছে ইকুইলিব্রিয়াম। এটা একটা ল্যাটিন শব্দ থেকে এসেছে। দুইটা ল্যাটিন শব্দ, একটা হচ্ছে অ্যাকুয়াস, একটা হচ্ছে লিব্রা। অ্যাকুয়াস মানে হচ্ছে সমান, লিব্রা শব্দ হচ্ছে সমতা।
অর্থাৎ ইকুইলিব্রিয়াম শব্দের অর্থ কি বোঝাচ্ছে? সমতা বা সমান বোঝাচ্ছে। অর্থাৎ যেখানে দুইটা জিনিসের কি হবে? সমান হবে, ইকুয়াল হবে, সেটাকে আমরা কি বলছি? ইকুইলিব্রিয়াম বলছি বা ভারসাম্য বলছি। তো আমরা এখানে তাহলে ভারসাম্য কাকে বলে সেই সংজ্ঞাটা একটু পড়বো। সবাই একটু পড়ো যে দুই বা ততোধিক বিপরীতমুখী শক্তি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যদি এমন একটি অবস্থা উপনীত হয় যেখান থেকে তাদের বিচ্যুত হওয়ার কোনো প্রবণতা থাকে না, সেই অবস্থাকে আমরা কি বলছি? ভারসাম্য বলছি। তো সবাই একটু মুখস্থ করো দ্রুত, সবাই একটু দ্রুত মুখস্থ করবা ভারসাম্য কাকে বলে, দ্রুত মুখস্থ করো সবাই। দুই বা ততোধিক বিপরীতমুখী শক্তির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যদি এমন একটি অবস্থা উপনীত হয় যেখান থেকে তাদের বিচ্যুত হওয়ার কোনো প্রবণতা থাকে না, সেই অবস্থাকে আমরা কি বলছি? বিচ্যুত হওয়ার কোনো প্রবণতা থাকে না, সেই অবস্থাকে ভারসাম্য বলছি। একটু মুখস্থ করো সবাই। হয়েছে? পারবো? ভারসাম্য কাকে বলে পারবো? ওকে, তাহলে আমরা আশা করি পারবো, সবাই বলছে পারবো। ওকে ফাইন। তো আমরা তাহলে ভারসাম্য মানে কি বুঝবো? দুই বা ততোধিক বিপরীতমুখী শক্তির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যদি এমন একটা অবস্থা উপনীত হয় যেখান থেকে তাদের বিচ্যুত হওয়ার কোনো প্রবণতা থাকবে না, সে অবস্থাকে আমরা কি বলছি? ভারসাম্য বলছি। তো ইকোনমিক্সে আমরা যে অর্থনীতি পড়তেছি, এই ইকোনমিক্সে বা বাজারে, ইকোনমিক্সের যে বাজার, এই বাজারে দুইটা শক্তি আছে যেগুলো আমরা আলোচনা করেছিলাম বিগত ক্লাসগুলোতে। একটা হচ্ছে চাহিদা। তাহলে কি বলতে? অর্থনীতিতে বা বাজারে দুইটি শক্তি আছে, একটার নাম হচ্ছে চাহিদা, একটার নাম কি বলো? চাহিদা। তাহলে বাজারে দুটি শক্তি, একটা হচ্ছে চাহিদা শক্তি আর একটা হচ্ছে যোগান। তাহলে বাজারে দুটি শক্তি কি বলো? একটা হচ্ছে চাহিদা, একটা কি বলো? যোগান। তাহলে বাজারের শক্তি কয়টি? দুইটি, এক চাহিদা, অপরটা কি বলো? যোগান। প্রথমে আমরা এই চাহিদা এবং যোগান, যেহেতু দুইটা শক্তি, এই দুইটা শক্তি যখন সমান হবে তখনই আসলে বাজারে একটা ভারসাম্য ক্রিয়েট হবে, বা যেটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম হবে। সেখানে বাজার ভারসাম্যের সংজ্ঞাটাকে লিখছে দেখো, বলছে চাহিদা এবং যোগানের সমতা দ্বারা, মানে দুইটা যখন সমান হবে, ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হওয়াকে বাজার ভারসাম্য বলে। অর্থাৎ বাজারে ভারসাম্য তখনই হয় যখন ডিমান্ড এবং সাপ্লাই সমান হয়, অর্থাৎ চাহিদা এবং যোগান যেখানে সমান হবে সেখানে ভারসাম্য অর্জন করবে। একটা এক্সাম্পল তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করি এখানে আমি একটা সূচি করলাম, এই সূচির মধ্যে আমি লিখলাম এখানে দাম, চাহিদা পরিমাণ, যোগানের পরিমাণ। আমি শর্টকাট লিখতেছি, দামকে আমরা বলি পি, চাহিদার পরিমাণকে আমরা বলি কিউডি এবং যোগানের পরিমাণকে আমরা বলি কিউএস। মনে করো কোন একটা দ্রব্যের দাম হচ্ছে 1 টাকা, চাহিদা তখন হচ্ছে 20। দাম যখন 2 টাকা হয়ে যাচ্ছে, চাহিদা কমে মনে করো 15 হল। দাম যখন 3 টাকা হয়ে যাচ্ছে, চাহিদার পরিমাণ তখন মনে করো কমে 10 হয়ে যাচ্ছে। অর্থাৎ দাম বৃদ্ধি পাচ্ছে, চাহিদা এখানে কি পাচ্ছে? চাহিদা এখানে হ্রাস পাচ্ছে। অন্যদিকে দাম 1, যোগানের পরিমাণ মনে করো 10, দাম 2 টাকা হয়ে আছে, যোগান বৃদ্ধি পেয়ে 15 টাকা হয়েছে। কারণ আমরা জানি দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়। দাম যদি আরো বৃদ্ধি পেয়ে 3 টাকা হয়, যোগানের পরিমাণ তখন আরো বৃদ্ধি পেয়ে 20 হলো। তো আমি যদি বলি এই সূচির মধ্যে ডিমান্ড এবং সাপ্লাই অর্থাৎ চাহিদা এবং যোগান সমান হয়েছে কখন, কি বলবা? এই সূচির মধ্যে চাহিদা এবং যোগান সমান হয়েছে কখন? আচ্ছা হচ্ছে এই যে এখানে ডিমান্ড এবং সাপ্লাই কি হয়েছে? সমান হয়েছে। এই অবস্থায় যে দামটা, সেটাকে আমরা বলি ভারসাম্য দাম। কি বলি এটাকে?
ভারসাম্য দাম বলি। এই অবস্থায় যে পরিমাণ, এই যে 15 একক দ্রব্য বিক্রি হচ্ছে, এটাকে আমরা বলি ভারসাম্য পরিমাণ। ঠিক আছে, তাহলে এখানে কি বলতে যে বাজার ভারসাম্য মানে হচ্ছে চাহিদা এবং যোগানের সমতা দ্বারা ভারসাম্য দাম আর এই যে পরিমাণ 15 একক, সেই পরিমাণ নির্ধারিত হওয়াকে বাজার ভারসাম্য বলে। ক্লিয়ার? তাহলে আমরা সবাই একটু মুখস্থ করি, বাজার ভারসাম্য কি কি বলছি বলো? চাহিদা এবং যোগানের সমতা দ্বারা ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হওয়াকে বাজার ভারসাম্য বলে। এখানে ভারসাম্য দাম হচ্ছে 10 টাকা, এটা সূচির মধ্যে করছে আর কি, আর পরিমাণ হচ্ছে এখানে 5 একক। দুইটাতে যেহেতু চাহিদা এবং যোগান কি হয়েছে সমান হয়েছে, এটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। তাহলে ভারসাম্য দাম 10 টাকা আর ভারসাম্য পরিমাণ হচ্ছে, ভারসাম্য পরিমাণ কত দেখো 5। একটা হচ্ছে ভারসাম্য দাম কি, একটা হচ্ছে ভারসাম্য পরিমাণ কি। তাহলে যে সংখ্যাগুলো একটু লিখে ফেলি। সংখ্যা হচ্ছে এটা, ভারসাম্য দাম মানে হচ্ছে যেই দাম, এই যে দামটাকে বলা হয় ভারসাম্য দাম, যেই দামে চাহিদা এবং যোগান কি হয় সমান হয়, সেটাকে বলা হয় ভারসাম্য দাম। আর ভারসাম্য পরিমাণ মানে কি, এগুলো হচ্ছে ভারসাম্য পরিমাণ, যেই পরিমাণে চাহিদা এবং যোগানের সমতা অর্জিত হয়, সেটা কি হবে? চাহিদা এবং যোগানের সমতা অর্জিত হয়, সেটা হবে ভারসাম্য পরিমাণ, তাই না? তাহলে একদম সহজ। তাহলে আমরা একটু মুখস্থ করি সবাই। বাজার ভারসাম্য, বাজার ভারসাম্য দাম, ভারসাম্য পরিমাণ, এই তিনটের সঙ্গে একটু মুখস্থ করো। বাজার ভারসাম্য কি, ভারসাম্য দাম কি, ভারসাম্য পরিমাণ কি, এই তিনটের সঙ্গে একটু মুখস্থ করে নাও। সুমাইয়া পারভিন বলছে ইজি ইংলিশ বই থেকে অনেক প্রশ্ন কমন এসেছে কালকে পরীক্ষা। আচ্ছা, তারপর হচ্ছে 75 থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অনেক অনেক শুভকামনা তোমার জন্য, ভালো করে পড়াশোনা করো পারভিন। এবং আশা করছি তোমরা যারা আছো আর কি, এই ব্যাচে যারা আছো জিরো টু হিরো কোর্সে, ভালো করে ক্লাসগুলো করবা, মনোযোগ সহকারে ক্লাসগুলো করবা। তোমরা তোমাদের কলেজে বেস্ট বেস্ট করবা ইকোনমিক্স, এটা আমি তোমাদেরকে লিখে দিতে পারবো। জাস্ট তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার সাথে রেগুলার ক্লাসগুলো করতে হবে। যেমন এখানে আমি মানে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড আর কি হয়ে যায় মাঝে মধ্যে, সেটা হচ্ছে এই তোমরা এখানে মনে করো যে 120 জনের মধ্যে তোমরা কোর্সে আছো, 125 জন বা এরকম হতে পারে। তো এখানের মধ্যে এখন ক্লাস করতেছে মাত্র কয়জন, 20 জনের মতো, তাই না? 20-25 জন হবে আর কি। তো বাকিরা কিন্তু কি করতেছে না, মানে লাইভে ক্লাসগুলো করতেছে না। তো এরা কিন্তু ক্লাস জমাতে জমাতে একটা সময় আর ক্লাসগুলো করা হবে না। তো এরা কোর্স নিয়ে কোনো ফায়দা হবে না, এদের কোনো কোর্স নিয়ে কোনো উপকার আসবে না, বুঝছো? তো ক্লাসগুলো রেগুলার করতে হবে আমার সাথে। ক্লাসগুলো না করলে তো তোমরা ভালো করতে পারবে না। সাউন্ড ঠিক মতো হচ্ছে না, কই সাউন্ডটা ঠিক আছে? সাউন্ড শুনতে পাচ্ছ না তোমরা? সাউন্ড তো ঠিক আছে, সাউন্ড কি শুনতে পাচ্ছ না? একটু দেখো তো চার্জ চলে গেছে নাকি এটা কোনো। সাউন্ড শুনতে পাচ্ছ না, দেখো তো এখন একটু। মনে হয় ঠিক আছে এখন চার্জ, এখন মনে হয় ইয়া ঠিক আছে, শুনতে পাচ্ছ না? এই অধ্যায় কি আজকে শেষ হয়ে যাবে কি বলো? এখনো মাত্র শুরু, এই অধ্যায়টা আরো অনেক বড়, বুঝছো? আমরা ভারসাম্য দাম ও পরিমাণ দেখবো, এরপর হচ্ছে আমরা আজকে অনেকটাই কি হয়ে যাবে, কভার হয়ে যাবে। এরপর আরো 2-3টা ক্লাস লাগবে এই ভারসাম্য দাম আর পরিমাণ শেষ করতে, এরপরে ঢালি সিরিজ থাকবো। ঠিক আছে, অনেক বড় একটা অধ্যায়, ধৈর্য ধরতে হবে একটু। এখন কয়টা ক্লাস নিচ্ছি, এটা এই চ্যাপ্টারের উপর 14টা ক্লাস লাগবে, বুঝছো? ক্লাস নিচ্ছি কয়টা, লেকচার কত এখন? এখন লেকচার 7, তার মানে আরো 7টা ক্লাস লাগবে, 7 থেকে 8টা ক্লাস লাগবে, ঠিক আছে? তো তাহলে কি বলছি বলো, যে আমরা বলছি এখানে বাজার বা বাজার ভারসাম্য, অর্থাৎ চাহিদা এবং যোগানের সমতা দ্বারা ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ হওয়াকে বাজার ভারসাম্য বলে। তারপর হচ্ছে ভারসাম্য দাম, যেই দামে চাহিদা এবং যোগান সময় হয় সেটা হচ্ছে ভারসাম্য দাম। আর ভারসাম্য পরিমাণ হচ্ছে যেই পরিমাণে
যেই পরিমাণে কি হয়, যে চাহিদা এবং যোগান কি হয়, সমান হয়, সমতা অর্জিত হয়, সেটাকে আমরা বলি ভারসাম্য পরিমাণ। ওকে, এই যে বলছি ভারসাম্য দাম আর পরিমাণ, এই দুইটা জিনিস ভারসাম্য দাম ও পরিমাণ আসলে তিন ভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে সূচির সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়, দুই নম্বর হচ্ছে রেখার সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়, তিন নম্বর হচ্ছে সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়। তাহলে আমরা সবাই একটু মুখস্থ করি যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় তিন ভাবে করা যায়, তিন ভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করা যায়। এক, সূচির সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়। দুই, রেখা বা চিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়। তিন নম্বর হচ্ছে সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়। ঠিক আছে, তাহলে সবাই একটু মুখস্থ করি। ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে পারি আমরা তিন ভাবে, সূচির সাহায্যে, রেখার সাহায্যে, সমীকরণের সাহায্যে। সবাই একটু মুখস্থ করো। সূচির সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়, রেখার সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় এবং সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় আমরা করব। একটু করো, সবাই একটু মুখস্থ করো। আমার পরীক্ষার জন্য অনেক ক্লাস জমে গেছে, দ্রুত ক্লাসগুলো করে নোটগুলো জমা দিয়ে দিব। ওকে, হ্যাঁ আজকে অ্যাডভান্স বেসে ক্লাস আছে, ক্লাস নিব। আমার পরীক্ষা তো কেমন, এবং হচ্ছে আমি আবার শুক্রবার একটু বাড়িতে যাব, তো এটার জন্য হচ্ছে শুক্রবারের ক্লাস হবে না তোমাদের, এবং হচ্ছে আমার আবার পরীক্ষা আগামী সপ্তাহ থেকে, আমার পরীক্ষা শুরু হচ্ছে 19 তারিখ থেকে, তো তোমাদের ক্লাস কিছু মিস হবে। তো এটা নিয়ে মানে টেনশন করার দরকার নেই, তোমাদের ক্লাস তো আমি নিয়ে দিবই, ঠিক আছে। সো কিছু ক্লাস কম হবে আর কি নেক্সট উইকগুলোতে, অর্থাৎ এক মাস পরীক্ষা চলবে আমার, আগামী 19 তারিখ থেকে পরের মাস 19 তারিখ পর্যন্ত, জানুয়ারি 19 তারিখ পর্যন্ত। এর মধ্যে তোমরা একটু ঘোরাফেরা করতে পারবা, যেহেতু ফার্স্ট ইয়ার, মানে তোমাদের শীতের একটা সময়, ঘোরার একটা বিষয় আছে, ঠিক আছে, এই আর কি। স্যার আমি নতুন, আগের ক্লাসগুলো কোথায় পাবো? এই গ্রুপে উপরে একটা ফিচার অপশন পাবা তুমি, ক্লাস থেকে বের হয়ে গেলে তুমি এই গ্রুপের উপর একটা ফিচার বা অ্যানাউন্সমেন্ট অপশন পাবা, সেখানে ক্লিক করলে তুমি সবগুলো ক্লাস সিরিয়ালি পেয়ে যাবে, সাজানো আছে। ঠিক আছে, তাহলে কি বলেছি, ভারসাম্য দাম ও পরিমাণ তিন ভাবে আমরা নির্ণয় করতে পারি। এক, সূচির সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়। দুই নম্বর হচ্ছে রেখা বা চিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়। আর তিন নম্বর হচ্ছে সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়। তো আমরা সবাই এগুলো একটু মুখস্থ করবো, ঠিক আছে। মুখস্থ হয়ে গেলে চলো আমরা দেখি, আমরা একটা একটা করে পড়বো। প্রথমে আমরা আলোচনা করব সূচির সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়, ঠিক আছে। সূচির সাহায্যে আমরা ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করব, ঠিক আছে। এক নম্বরটা আমরা দেখতেছি, সূচির সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়। এই সূচির সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে বললে পরীক্ষায় আমাদেরকে যেটা করবে সেটা হচ্ছে একটা কি দেওয়া থাকবে, যে একটা সূচি দেওয়া থাকবে এইটুক পর্যন্ত, এইখান থেকে এইটুক পর্যন্ত একটা সূচি দেওয়া থাকবে, অর্থাৎ দাম দেওয়া থাকবে কোন দ্রব্যের 1 টাকা, 2 টাকা, 3 টাকা, এবং চাহিদা পরিমাণ দেওয়া থাকবে, যোগানের পরিমাণ দেওয়া থাকবে। এই তিনটা কলাম পরীক্ষা দেওয়া থাকবে, আমাদেরকে এক্সট্রা করে এই দুইটা কলাম করতে হবে। তো কি দেওয়া আছে দেখো, এখানে দ্রব্যের দাম দেওয়া আছে, দাম যখন 1 টাকা, চাহিদার পরিমাণ তখন 20, দাম 2 টাকা হলে চাহিদার পরিমাণ 15, দাম 3 টাকা হলে চাহিদার পরিমাণ 10। অর্থাৎ দাম বৃদ্ধি পাচ্ছে বিধায় চাহিদা এখানে কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। কারণ আমরা জানি দামের সাথে চাহিদার একটা বিপরীতমুখী সম্পর্ক। কি বলেছি বলো, দামের সাথে চাহিদার এখানে একটা বিপরীতমুখী সম্পর্ক। দাম বৃদ্ধি পাচ্ছে বিধায় চাহিদা এখানে কি পাচ্ছে, চাহিদা হ্রাস পাচ্ছে, এটা আমরা জানি। দামের সাথে চাহিদা বিপরীতমুখী সম্পর্ক। আবার দাম যদি 1, 2, 3 টাকা হয়, এই যোগানের পরিমাণ এখানে 10, 15, 20, অর্থাৎ দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পাচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে দামের সাথে যোগানের একটা সমমুখী সম্পর্ক। দাম বাড়লে কোনো দ্রব্যের সেই দ্রব্যের যোগান বাড়ে, দাম কমলে কি যোগান কমে যায়। তার মানে দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে কি যোগান কমে, সেজন্য সমমুখী সম্পর্ক। তো এই তিনটা কলাম আমাদেরকে দেওয়া আছে, আমরা এক্সট্রা করে কলাম করব চাহিদা এবং যোগানের সম্পর্কে এটা, এবং দামের অবস্থা বা দামের উপর প্রভাবও লিখতে পারো, নো প্রবলেম। তো চল আমরা এটা করি, যে চাহিদা এবং যোগানের সম্পর্কটা কেমন একটু দেখো। আমি যদি বলি এই সূচির মধ্যে দাম যখন 1 টাকা, তখন চাহিদার পরিমাণ কত, চাহিদা হচ্ছে 10, আর দাম 1 টাকা অবস্থায় যোগানের পরিমাণ কত, যোগান হচ্ছে চাহিদা হচ্ছে 20, যোগান হচ্ছে 10, অর্থাৎ 1 টাকা দামে চাহিদা 20, যোগান 10। তার মানে এখানে আমাদের ডিমান্ড বেশি, সাপ্লাই কম। 1 টাকা দামে ডিমান্ড বেশি, সাপ্লাই কম। কোন দ্রব্যে যদি ডিমান্ড বেশি হয়, সাপ্লাই যদি কম হয়, ভালো করে শুনুন, কোন দ্রব্যের ডিমান্ড বেশি মানে হচ্ছে চাহিদা বেশি, মানে কাস্টমার অনেক বেশি আছে, কিন্তু সে অনুযায়ী সাপ্লাই নাই, মানে এটার
বিক্রেতা নাই বা বিক্রেতা সেই পরিমাণ দ্রব্য বিক্রি করতে পারতেছে না। এটাকে আমরা বলে থাকি ডিমান্ড যদি বেশি হয়, সাপ্লাই যদি কম হয়, এটাকে আমরা বলে থাকি ঘাটতি। অর্থাৎ ওই দ্রব্যটার ঘাটতি সৃষ্টি হবে বা শর্টেজ সৃষ্টি হবে। ডিমান্ড কম হলে, ডিমান্ড বেশি হলে সাপ্লাই কম হলে ঘাটতি হয়। কি হয় বলতো? ঘাটতি হয়। আচ্ছা, এখানে আমরা জাস্ট চাহিদা এবং যোগানের সম্পর্কে লিখছি কিউডি গ্রেটার দেন কিউএস, অর্থাৎ কিউডি ডিমান্ড বেশি সাপ্লাই কি কম, কিউডি গ্রেটার দেন কিউএস লিখছি, অর্থাৎ ডিমান্ড বেশি সাপ্লাই কি কম আমরা লিখেছি। সো এটা তো বুঝো, গ্রেটার দেন লেস দেন তো বুঝো না, যে মুখটা বড় থাকবে সেটা হচ্ছে গ্রেটার আর ছোটটা হচ্ছে লেস বলা হয়। তাহলে এখানে যদি বলি এরকম যে কিউডি লেস দেন কিউএস, অর্থাৎ কিউডি এই ছোট মুখটা আগে আছে তো তাই লেস দেন কিউএস বলবা, কিউডি লেস দেন কিউএস। আর যদি এরকম থাকে কিউডি এরকম যদি হয় তাহলে কি লিখবা? এরকম হলে লিখবা যে কিউডি গ্রেটার দেন কিউএস। বুঝছো? কিউডি গ্রেটার দেন কিউএস, কিউডি লেস দেন কিউএস। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি কিউডি গ্রেটার দেন কিউএস, অর্থাৎ কিউডি বেশি কিউএস কি কম। আবার আমি যদি বলি দাম যখন 3 টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে 10 আর যোগানের পরিমাণ তখন 20, অর্থাৎ কোন দ্রব্যের ডিমান্ড কম, ডিমান্ডের পরিমাণটা কম কিন্তু সাপ্লাইয়ের পরিমাণ অনেক বেশি, অর্থাৎ কিউডি লেস দেন কিউএস। ডিমান্ড কম সাপ্লাই বেশি, অর্থাৎ জিনিসটা অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, জিনিসটা অনেক বেশি, বেশি পরিমাণে জিনিস আমরা ডিমান্ড কম সাপ্লাই অনেক বেশি দেখতে পাচ্ছি। সো এটা ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে আমাদের ডিমান্ড কম সাপ্লাই যদি বেশি হয়, এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে এখানে কি সৃষ্টি হবে, এখানে হচ্ছে আমাদের ওই দ্রব্যটার কি বলবো যে ডিমান্ড যদি কম হয় সাপ্লাই যদি বেশি হয় ওই দ্রব্যটার উদ্বৃত্ত সৃষ্টি হবে। উদ্বৃত্ত মানে কি? উদ্বৃত্ত মানে হচ্ছে ওই দ্রব্যটার ডিমান্ডের তুলনায় সাপ্লাই বেশি, অর্থাৎ 10 জন যদি ডিমান্ড করে, জিনিস আছে 20টা, তার মানে ওই 10 জনকে দেওয়ার পর আমার কাছে আরো এক্সট্রা থেকে যাবে, যেটাকে আমরা উদ্বৃত্ত বা সারপ্লাস বলে থাকি, অর্থাৎ এখানে উদ্বৃত্ত সৃষ্টি হবে। ঠিক আছে? তাহলে ডিমান্ড বেশি সাপ্লাই কম হলে ঘাটতি হয়, ডিমান্ড কম সাপ্লাই বেশি হলে উদ্বৃত্ত হয়, মানে জিনিস এক্সট্রা থেকে যায়। একদম সিম্পল কথা। ডিমান্ড যদি বেশি হয় সাপ্লাই কম হয়, তার মানে জিনিসটা আমরা যতজন ডিমান্ড করতেছে তাকে সবাইকে দিতে পারবো না, তো ঘাটতি হবে। ডিমান্ড কম কিন্তু সাপ্লাই বেশি, তার মানে ডিমান্ড আছে 10টা কিন্তু সাপ্লাই আছে 20টা, তার মানে আমার কাছে আর এক্সট্রা থেকে যাবে, এটা বলা হয় উদ্বৃত্ত থেকে যাওয়া বা সারপ্লাস থেকে যাওয়া। ঠিক আছে? ওকে, সো এটা আমরা এটা লিখলাম, এটা লিখলাম। এরপরটা দেখো দাম যখন 2 টাকা তখন আমাদের ডিমান্ডও 15 সাপ্লাইও 15, তাই এখানে বলছি কিউডি সমান কিউএস, অর্থাৎ এখানে ডিমান্ড এবং সাপ্লাই সমান হচ্ছে। এরপর লাস্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে দামের অবস্থা বা দামের উপর প্রভাবও লিখতে পারো, দুইটাই সেম কথা। দামের অবস্থা বা দামের উপর প্রভাব, এই কলামটার মধ্যে কি লিখবো দেখো, এই 3টা কলাম দেওয়া থাকবে পরীক্ষায়, ওই 2টা কলাম আমাদের করতে হবে এক্সট্রা করে সূচির সাহায্যে বা দাম পরিমাপ করতে হলে, কেমন? তো ওইখানের মধ্যে লিখছে দামের অবস্থা, দামের কি অবস্থা হবে। দেখো কোন দ্রব্যের যদি ডিমান্ড বেশি হয়, যেমন আমি 1 নাম্বারটার ক্ষেত্রে বলি, এটা ক্ষেত্রে বলি 1 নাম্বারটার ক্ষেত্রে ডিমান্ড দাম যখন 1 টাকা, ডিমান্ড বেশি সাপ্লাই কম, অর্থাৎ কোন একটা দ্রব্যের ডিমান্ড বেশি সাপ্লাই কম হলে সেক্ষেত্রে সেই দ্রব্যের ঘাটতি হয়, আর ঘাটতি হলে সেই দ্রব্যের যে দাম, সেই দামটা কি পাবে? বৃদ্ধি পাবে, দাম বৃদ্ধি পায়। তাহলে দাম বৃদ্ধি পায় কেন বা দাম বৃদ্ধি পাবে কেন? কারণ হচ্ছে কোন দ্রব্যে দেখো আমি যদি বলি 1 টাকা দাম, তখন ডিমান্ড বেশি, কারণ 20টা হচ্ছে চাহিদা আছে কিন্তু জোগান দিতে পারতেছি 10টা, তার মানে দাম বেড়ে যাবে না? আমি যে 10টা দ্রব্য সেই দ্রব্যের দাম বাড়াই দিব, কারণ ডিমান্ড আমি দিতে পারছি বেশি, আমার অর্থাৎ দেখতে পাচ্ছি আমি কাস্টমার অনেক বেশি কিন্তু আমার কাছে পণ্য আছে কম। যেমন তো তোমরা এখানে কাজ করতেছো 20 জন, আমার কাছে মনে করো কলম আছে 1টা, তাহলে নর্মালি এই কলমের দাম যদি 100 টাকা হয়, তাহলে যেহেতু আমি কাস্টমার বেশি দেখতে পাচ্ছি, আমি এই কলমের দাম বলবো 200 টাকা দিতে হবে আমাকে, দাম বাড়াই দিব। কেন? কারণ সাপ্লাই কম কিন্তু ডিমান্ড বেশি, সেজন্য। তার মানে তখন ডিমান্ড কম যদি সাপ্লাই বেশি, সরি ডিমান্ড যদি বেশি হয় সাপ্লাই যদি কম হয়, সেক্ষেত্রে ঘাটতি হয়, এক্ষেত্রে সেই দ্রব্যের দামটা কিভাবে বৃদ্ধি পাবে? দাম বাড়াই দেওয়া হয়। আবার দাম যখন 3 টাকা তখন ডিমান্ড কম সাপ্লাই বেশি, অর্থাৎ 3 টাকা দামে ডিমান্ড যেহেতু কম সাপ্লাই যেহেতু বেশি, ঠিক আছে, অর্থাৎ জিনিসটার কাস্টমার কম, মনে করো তোমরা আসতো কাস্টমার আসতো 20 জন কিন্তু আমার কাছে এরকম গরম আসছে 100টা, তাহলে দেখা যাবে এই গরমটা আমি যদি 100 টাকা বিক্রি করি, আমি বলবো যে দেখো ভাই আমাকে তোমাদের 100 টাকা দেওয়ার দরকার নেই, যেহেতু আমার কাছে 100টা আছে, তোমরা 20 জন আসছো, তোমরা একজন 5টা করে নিয়ে যাও, আমাকে 80 টাকা দিও, অর্থাৎ আমি দাম কমাই দিই। কি করে দেবো? দাম কমাই দেবো। কেন দাম কমাচ্ছি? কারণ ডিমান্ড কম সাপ্লাই বেশি, যোগান বেশি হয়ে গেছে, এরকম হলে সেক্ষেত্রে আমি দামটাকে হ্রাস করে দিব, আর এখানে দামটা কি করছিলাম? বৃদ্ধি করছিলাম। তো এখানে দামটা যদি হ্রাস করে দিয়ে গেল, এখানে বৃদ্ধি করে 2 আসলো, যখন দেখতে পাচ্ছি দাম 2 টাকা হয়েছে, তখন ডিমান্ড এবং সাপ্লাই কি হয়েছে? সমান হয়েছে। আর এই ডিমান্ড এবং সাপ্লাই সমান হইলেই
সেখানেই তোমার দুটো জিনিস পাবে, সেটা হচ্ছে ভারসাম্য দাম আর ভারসাম্য পরিমাণ পাওয়া যাবে। অর্থাৎ সেখানেই ওই দ্রব্যটা ক্রয় বিক্রয় হবে, ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ সৃষ্টি হয়ে দ্রব্যটা কি হবে, ক্রয় বিক্রয় হবে। আমরা কি বুঝতে পেরেছি? লেখার সময় একটু সময় দিয়ে লিখতে পারি না। আচ্ছা ঠিক আছে, আজ তুমি আস্তে আস্তে পড়াচ্ছি, সমস্যা নেই। আস্তে আস্তে পড়াচ্ছি। এটা বুঝো কিনা দেখো সবাই। সূচির সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ, এটা বুঝতে পারছো কিনা? উদ্বৃত্ত মানে হচ্ছে যখন ডিমান্ড বেশি হয়, সাপ্লাই, সরি, ডিমান্ড কম সাপ্লাই বেশি হয়। অর্থাৎ আমার কাছে মনে করো এরকম কলম আসতে হচ্ছে 100টা, তোমরা আসছো 20 জন, তাহলে আমার কাছে এখানে তোমাকে 20 জন যদি আমি দিয়ে ফেলি 20টা কলম, তাহলে আমার কাছে আরো থেকে যাবে কত, আরো থেকে যাবে আরো 80টা। এটাকে বলা হয় উদ্বৃত্ত থেকে যাবে, অর্থাৎ সারপ্লাস থেকে যাবে, বা উদ্বৃত্ত বলা হয়। ইংরেজিতে বলা হয় ইংরেজিতে বলে সারপ্লাস, আর বাংলা বললে কি বলা হয়, উদ্বৃত্ত বলা হয়। আর ঘাটতি হচ্ছে, এটাকে আমরা শর্টেজ বলি ইংরেজিতে। ঘাটতি কখন হয়, যখন ডিমান্ড বেশি সাপ্লাই কম। অর্থাৎ অনেকজন কাস্টমার আছে কিন্তু আমার কাছে কলম আছে একটা, তোমরা 20 জন আসছো, তাহলে আমি তোমাদের একজনকে দিতে পারবো, তাহলে এখানে পণ্যের ঘাটতি দেখা দিবে। আমরা কি বুঝতে পেরেছি, পারবো? ওকে, দেখো এরপর আমরা করবো 2 নাম্বারটা হচ্ছে, তাহলে এখানে একটা যে জিনিস পাচ্ছি, একটা হচ্ছে ভারসাম্য দাম। দেখো এই ভারসাম্য দামকে আমরা বলবো পি বার। পি মানে প্রাইস, আর বার মানে ভারসাম্য বোঝাতে। এই যে ভারসাম্য বোঝাতে আমরা বার ইউজ করে থাকি, বার। তাহলে পি বার মানে হচ্ছে ভারসাম্য দাম, আর কিউ বার, কিউ মানে কোয়ান্টিটি মানে পরিমাণ, আর উপর বার দাম মানে হচ্ছে ভারসাম্য পরিমাণ বোঝাতে আমরা কি লিখবো, উপরে বার দিব। দাম লেখার সময় এখানে শেষে টাকা লিখবা, মানে ভারসাম্য দাম 2 টাকা, এখানে ভারসাম্য দাম 2 টাকা, এই সূচির মধ্যে ভারসাম্য দাম 2 টাকা। আর ভারসাম্য পরিমাণ হচ্ছে 15 একক। কত একক বলো, 15 একক। এই 15 একক হচ্ছে ভারসাম্য পরিমাণ। তাহলে ভারসাম্য দাম হচ্ছে এই সূচির মধ্যে 2 টাকা, আর ভারসাম্য পরিমাণ কত একক বলো, 15 একক বলো। পরিমাণের ক্ষেত্রে একক বলবা, আর দামের ক্ষেত্রে ভারসাম্য টাকা বলবা। ঠিক আছে? অ্যাকাউন্টিং যারা পড়ে তারা তো বুঝতে পারবে ব্যালেন্স মানে কি। ব্যালেন্স মানে উদ্বৃত্ত আর কি, যেটাকে আমরা কি বলি, যে সারপ্লাস তো বলে থাকি। ওকে, আচ্ছা। তো আমরা করছি সূচির সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করছি, বুঝছো? এখন আমরা করব চিত্রের সাহায্যে। কার সাহায্যে বলো, চিত্রের সাহায্যে বা রেখার সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করবো, রেখা বা চিত্রের সাহায্যে। এটা হচ্ছে 2 নাম্বার। এই যে এখানে করতেছি আমরা সূচির সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়, এখন আমরা করবো রেখা বা চিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়। ঠিক আছে? আমি এটা হোয়াইট বোর্ডে কি করবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? আমি হোয়াইট বোর্ড বলতে এখানে এঁকে করাবো, তোমাদেরকে দেখাবো আর কি। চলো দেখো, সবাই লিখো রেখার সাহায্যে
রেখার সাহায্যে ভারসাম্য দাম উপরে নির্ণয় করবো। তো আমরা এখানে চলো একটা সূচি করবো। এই সূচিটা আমাদের পরীক্ষা দেওয়া থাকবে। এই সূচি থেকে আমাদেরকে ভারসাম্য দাম উপরে বের করতে হবে। এই সূচির মধ্যে আমরা এখানে লিখলাম দাম, যেটাকে আমরা বলি পি মানে প্রাইস। এরপর লিখলাম চাহিদা, যেটাকে আমরা বলি কিউডি মানে কোয়ান্টিটি অফ ডিমান্ড, চাহিদার পরিমাণ। এরপরে হচ্ছে যোগান বা যোগানের পরিমাণ, যেটাকে আমরা বলে থাকি কিউএস মানে কোয়ান্টিটি অফ সাপ্লাই বলে থাকি আর কি। তো আগেরটাই করতেছি সূচি। দাম যখন 1 টাকা, চাহিদা পরিমাণ তখন 20। দাম 2 টাকা হওয়াতে চাহিদা পরিমাণ কমে হয়ে গেল 15, মানে দাম বাড়ছে চাহিদা কমে গেছে। দাম মনে করো আরো বৃদ্ধি পেয়ে 3 টাকা হয়েছে, চাহিদা পরিমাণ আরো কমে গেল। এরপর হচ্ছে এটা ক্ষেত্রে দাম 1, চাহিদা 10। দাম যদি 20 হয় চাহিদা হবে 15, দাম বাড়ছে, সরি যোগান, দাম কম যোগান কম, দাম বাড়ছে যোগান বাড়ছে। দাম যদি আরো বেড়ে যায় যোগান আরো বেড়ে যায়। এই সূচিটা আমাদের পরীক্ষা দেওয়া আছে, বললো এই সূচি থেকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। তাহলে তোমরা কিভাবে এই সূচি থেকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করবে চলো আমরা দেখি। তো এই সূচির জন্য আমরা এখানে দুটো অক্ষর নিব, মানে চিত্র আঁকার জন্য আমরা এখানে ডিমান্ড এবং সাপ্লাই রেখা একসাথে আঁকবো। যদিও তোমাদেরকে আমি ডিমান্ড রেখা আঁকা শিখাইছি, সাপ্লাই রেখা আঁকা শিখাইছি, আমরা যদি এখানে একসাথে আঁকবো, আমি একটা এখানে অক্ষর নিচ্ছি। এখানের মধ্যে দাম থাকবে লম্বক, লম্বকে থাকবে, আমরা দাম লম্বকে ধরলাম। এবং নিচে আমরা চাহিদা এবং যোগান একসাথে রেখা আঁকবো, তো দুইটা আমরা একসাথে ধরবো। সেখানে চাহিদা এবং যোগান আমরা একসাথে ধরবো, চাহিদা যেটাকে আমরা বলি কিউডি এন্ড যোগান যেটাকে আমরা কিউএস বলবো। অর্থাৎ ডিমান্ড এবং সাপ্লাই আমরা একসাথে করবো, এখানে রেখা একসাথে আঁকবো। সো দামের ক্ষেত্রে আছে 1 2 3, এই দামের ক্ষেত্রে আমরা 1 2 3 এখানে ঘর নিব। এইটাকে আমরা চিন্তা করবো 1 2 3 3 ভাগ ভাগ করার চেষ্টা করো। তো এখানে 1 2 3 প্রত্যেকটা দূরত্ব সমান রাখবা। এটা যতটুক পরটা সেম, চোখে দেখে যেন বোঝানো যায় একটা ছোট বড় হয়েছে। কেমন স্কেল দিয়ে মেপে করতে হবে না, যদি করতে পারে তাহলে ভালো, মেপে করতে পারলে সময় একটু বেশি যায়, তবে করতে পারলে ভালো। তাহলে এখানে 1 দাও 2 3, চোখে দেখানো বোঝানো যায়, চোখে দেখে যেন বোঝানো যায় একটা বড় হয়েছে রয়েছে। কারণ পরীক্ষা স্যার তার খাতার মধ্যে স্কেল দিয়ে মেপে দেখবে না, স্যার চোখে দেখে যদি মনে হয় যে না ঠিক আছে তাহলে ঠিক আছে। আবার চাহিদা এবং যোগানের পরিমাণের ক্ষেত্রে এখানে দেখো চাহিদা এখানে আছে 20 15 10, যোগান আছে 10 15 20। তাহলে আমাদের এখানে সর্বনিম্ন সংখ্যা আছে, এই দুটো কলামের মধ্যে সর্বনিম্ন সংখ্যা আছে 10, সর্বোচ্চ আছে 20। তার মানে এখানে আমরা 5 5 করে ধরতে পারি। চলো আমরা 5 করে ধরি, তাহলে হবে 5 10 15 20। প্রত্যেকটা ঘর দূরত্ব সমান রাখবা, প্রথমটা যতটুকু পরবর্তীগুলো সেম রাখবা, ভূমিকের সাথে ভূমিকের সবগুলো সমান, লম্বকের সাথে লম্বকের সবগুলো সমান রাখবা, ঠিক আছে। তাহলে এখানে লিখলাম 5, এরপরটা লিখলাম 10, এরপরটা হচ্ছে 15, এরপরটা হচ্ছে 20। অর্থাৎ এখানে আমরা ডিমান্ড এবং সাপ্লাই রেখা একসাথে করবো। ওকে, 5 5 করে নিচের দিকে আমরা তুললাম। চলো আমরা প্রথম একটা চলো আমরা চাহিদা রেখা শুরুতে, চাহিদা রেখা। চাহিদা কি করবো, এই যে দাম এবং চাহিদার পরিমাণ দিয়ে একটা চাহিদা রাখবো, এই দুটো কলামকে ইউজ করে। দাম যখন 1 টাকা, চাহিদা তখন হচ্ছে 20। অর্থাৎ দাম যখন 1 টাকা, চাহিদা তখন হচ্ছে 20। তার মানে এই 1 এর সাথে 20 এর সম্পর্ক, এটা হবে আমাদের প্রথম বিন্দু। দাম 1 এর সাথে বেশি সম্পর্ক, এটা হচ্ছে প্রথম বিন্দু। তারপর হচ্ছে দাম যখন 2 টাকা, দাম যখন 2 টাকা, চাহিদা তখন 15। দাম যখন 2 টাকা, চাহিদা তখন 15, এটা হচ্ছে আমাদের দাম 15, চাহিদা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিন্দু। দাম যখন 3 টাকা, চাহিদা তখন 10, এই দাম যখন 3 টাকা, চাহিদা তখন 10, এটা হচ্ছে আমাদের তৃতীয় বিন্দু। তো এই তিনটা বিন্দু আমরা যোগ করে দিব। এখন এই তিনটা বিন্দু যোগ করলে যেই রেখাটা পাবো সেই রেখার নাম হচ্ছে ডি ডি প্রাইম বা ডিমান্ড রেখা। ডি ডি প্রাইম বা ডিমান্ড রেখা আমরা করে ফেললাম। তাহলে এই রেখাটা কি হয়েছে, যে দাম এবং চাহিদা এই দুটো নিয়ে আমরা রেখাটা আঁকছি। এই রেখাটা হচ্ছে বাম থেকে নিম্নগামী, চাহিদা রেখার মধ্যে আগের মধ্যে করছি আমরা। ডিমান্ড রেখা যেভাবে আঁকছিলাম গত ক্লাসগুলোতে সেভাবে আমরা করেছি। এখন এই চিত্রের মধ্যেই, হ্যাঁ এই চিত্রের মধ্যে আমরা এখন এটা তো ডিমান্ড রেখা করছি, এখন আমরা সাপ্লাই রেখাটা করব। দাম এবং যোগান এই দুটোকে ইউজ করে আমরা একটা সাপ্লাই বা যোগান রেখা আঁকবো, ঠিক আছে। চলো আমরা করি, আমরা যোগান রেখাটা করি এখানে। তো দেখো
দাম যখন 1 যোগান তখন 10, দাম যখন 1 যোগান তখন 10, তার মানে প্রথম বিন্দু হচ্ছে এই দাম 1, এদিকে যোগান, যোগান হচ্ছে 10, তার মানে প্রথম বিন্দু হবে 1 এর সাথে 10, প্রথম বিন্দু হবে আমাদের এইটা। 2 নাম্বার হচ্ছে দাম 2 হলে যোগানের পরিমাণ হচ্ছে 15, দাম 2 হলে যোগানের পরিমাণ 15, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিন্দু। তারপর হচ্ছে দাম যখন 3 যোগানের পরিমাণ তখন 20, দাম যখন 3 যোগানের পরিমাণ তখন 20, তার মানে এই 3 এর সাথে এই দিকের 20 হবে, এটা হচ্ছে আমাদের তৃতীয় বিন্দু। এই তিনটা বিন্দু আমরা যোগ করে দেব। এখন যোগ করে দিলে যেই রেখাটা পাবো এই তিনটা যোগ করলে সেটাকে আমরা বলি সাপ্লাই বা যোগান রেখা। ঠিক আছে, তাহলে ডিমান্ড রেখা হচ্ছে ডিডি প্রাইম এবং সাপ্লাই রেখা হচ্ছে এসএস প্রাইম। এটা ডিমান্ড রেখা এবং সাপ্লাই রেখা আমরা এঁকে ফেললাম। তো এটা করার পর আমরা এখানে বেশ কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, চলো আমরা লিখে নিই। সেটা হচ্ছে এখানে ডিমান্ড এবং সাপ্লাই যেখানে মিলিত হয়ে আছে এই পয়েন্টটাকে বলা হয় ডিমান্ড এবং সাপ্লাই যেখানে মিলিত হয় এই পয়েন্টটাকে বলা হয় ই বিন্দু, মানে ইকুইলিব্রিয়াম। ওই যে আমরা ভারসাম্য বলছি না, ভারসাম্য ইকুইলিব্রিয়াম, তারপর এটা ই বিন্দু বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, যেখানে ডিমান্ড এবং সাপ্লাই কি হয় সমান হয়। অর্থাৎ এখানে 2 টাকা দাম, এই যে 2 টাকা দাম হচ্ছে ভারসাম্য দাম, আর এখানে নিচে দিয়ে আসলে ভারসাম্য পরিমাণ পাবো, সেটা হচ্ছে 15 টাকা। এই দেখো 2 টাকা দামে ডিমান্ড এবং সাপ্লাই এখানে কি হচ্ছে সমান হচ্ছে, তার মানে এই 2 টাকা হচ্ছে ভারসাম্য দাম আর পরিমাণ হচ্ছে 15 টাকা। আরো কিছু এখানে আমরা দিব, সেটা হচ্ছে এই যে 1 টাকা দামে যেটা সাপ্লাই রেখা আছে এই রেখার এই বিন্দুতে আমরা দিব এ বিন্দু, এখানে আমরা দিব ডিমান্ড অবস্থা, এখানে দিব বি বিন্দু, আর 3 টাকা অবস্থা এখানে ডিমান্ড হচ্ছে এটা, এখানে দিব সি বিন্দু, আর এই 3টা অবস্থায় সাপ্লাই হচ্ছে এখানে দিব এ বি সি ডি বিন্দু দিব এখানে। ঠিক আছে, সো এই 4টা বিন্দু আমরা লিখবো। লেখার পর এখানে কয়েকটা বিষয় আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ওই যে বলেছিলাম ঘাটতি উদ্বৃত্ত, সেগুলো আমাদের এখানে আইডেন্টিফাই করতে হবে। কিভাবে দেখো করবো আমরা? স্যার আমি কিছুই বুঝতে পারছি না, একটু রিপিট করবেন প্লিজ। তুমি কি আগের ক্লাস করেছো শিমু, মানে আজকে শুরু থেকে ক্লাস করেছো এবং আগে চাহিদা এবং ডিমান্ড সেগুলো করছো? আজকে শুরু থেকে করলেও বুঝবা যে একদম আগের ক্লাস করো নাই। যেমন হচ্ছে এখানে আগে একদম শফিকুল ইসলাম নতুন আইডি যেটা আছে, হ্যাঁ তোমার তোমার নাম কি? শফিকুল ইসলাম, এটা তো তোমার আব্বুর আইডি মনে হয়, তাই না? আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে মানে ও কিন্তু একদম নতুন, ও বুঝবে যদি প্রথম থেকে ক্লাসটা করে, আজকে প্রথম থেকে ক্লাসটা করে তাও বুঝবে। শিমু তুমি কি প্রথম থেকে ক্লাস করছো আজকে শুরু থেকে? হ্যাঁ, ডিমান্ড এবং সাপ্লাই এর এই মানগুলো পরীক্ষা দেওয়া থাকবে, এই সূচি পরীক্ষা দেওয়া থাকবে। এই যে শিমু তুমি ক্লাসটা আবার একটু করবা, কারেন্ট চলে গেছিল সেজন্য তুমি বুঝো না, আমি বুঝতে পারছি। তুমি ক্লাসে যদি প্রথম থেকে মনোযোগ দিয়ে শুনতা তাহলে আমার কথা অবশ্যই বুঝতে পারতা। তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে তুমি ক্লাস শেষ হলে তাহলে তুমি হচ্ছে আবার একটু যেটা মিস হয়ে গেছে সেটা আবার দেখবা, ঠিক আছে? তাহলে তুমি বুঝতে পারবা। আমরা কি বলছি, আমরা এখানে একটা ডিমান্ড রেখা আঁকলাম, একটা সাপ্লাই রেখা আঁকলাম, যেখানে মিলিত হয়েছে সেটা আমাদের ভারসাম্য বিন্দু, যেখান থেকে আমরা বলছি ভারসাম্য দাম 2 টাকা আর ভারসাম্য পরিমাণ হচ্ছে 15 টাকা। আচ্ছা, এখানে আমি আরো 4টা বিন্দু দিলাম, একটা হচ্ছে এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে। চলো আমরা এখানে একটু ব্যাখ্যা করি বিষয়। আমি যদি বলি তোমাকে এখানে দাম যখন 1 টাকা, আবার বলতেছি, আমি যদি বলি এখানে দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ কত, কি বলবা? দাম একটা অবস্থায় চাহিদার পরিমাণ এই যে বি বিন্দুতে, ডিমান্ড হচ্ছে 20, আর দাম একটা অবস্থায় সাপ্লাই হচ্ছে বা যোগান হচ্ছে এ বিন্দুতে 10। তার মানে আমাকে বলতো দাম যখন 1 টাকা তখন ডিমান্ড বেশি নাকি সাপ্লাই বেশি, কোনটা বেশি? 1 টাকা দামে ডিমান্ড বেশি, সাপ্লাই কম, তার মানে কিউডি গ্রেটার দেন কিউএস, অর্থাৎ ডিমান্ড বেশি সাপ্লাই কম। আমি আগে বলেছিলাম কোন দ্রব্যে যদি ডিমান্ড বেশি হয় সাপ্লাই কম হয়, যেমন আমি বলি একটা দ্রব্য একটা দামে কি হচ্ছে, তাই ডিমান্ড অনেক বেশি, অনেক বেশি মানুষ, কাস্টমার অনেক বেশি, কিন্তু সেই তুলনায় সাপ্লাই কম।
ডিমান্ড আসছে এইটুক, মানে এইটুক মানুষের চাই, কিনতে চায়, কিন্তু আমি দিতে পারতেছি এইটুক। তাহলে এই অংশটা আমার ঘাটতি থেকে যাবে। কি থেকে যাবে? এই অংশটা আমার ঘাটতি থেকে যাবে। কি থেকে যাবে? ঘাটতি থেকে যাবে। ঘাটতি, এটাকে আমরা শর্টেজ বা ঘাটতি বলে থাকি। তাহলে ডিমান্ড বেশি সাপ্লাই কম হলে সেটাকে আমরা কি বলি? ঘাটতি বলি। অর্থাৎ সেখানে ঘাটতি হয়। কি হয় বলতো? ঘাটতি হয়। আবার দেখো, আবার দেখো, দাম যখন 3 টাকা, তখন ডিমান্ড হচ্ছে সি বিন্দুতে 10, অর্থাৎ 3 টাকা দামে চাহিদা কম। 3 টাকা দামে চাহিদা কম, কিন্তু 3 টাকা দামে যদি বলি যোগান কত, তাহলে 3 টাকা দামের যোগান হচ্ছে বি বিন্দুতে, সরি ডি বিন্দুতে 20। তার মানে 3 টাকা দামে ডিমান্ড কম কিন্তু সাপ্লাই বেশি। 3 টাকা দামে চাহিদা কম কিন্তু যোগান কি বেশি, অর্থাৎ 3 টাকা যখন দাম তখন এইটুক মানুষে আমাদের চাহিদা করে, এইটুক পরিমাণে চাহিদা আছে, কিন্তু আমার কাছে দ্রব্যের যোগান তখন এইটুক পরিমাণে। তার মানে এই চাহিদা দিয়ে ফেলার পর আমার কাছে এইটুক পরিমাণ পণ্য এক্সট্রা থেকে যাবে, যেটাকে আমরা বলি উদ্বৃত্তের পরিমাণ। কার পরিমাণ? যেটাকে আমরা বলি উদ্বৃত্তের পরিমাণ, উদ্বৃত্ত। তাহলে একটা বিষয় খেয়াল করো, এখানে আমি আবার বলি, দাম ব্যাখ্যাটা এভাবে করবা। দাম যখন 1 টাকা, একদম শুরু থেকে ব্যাখ্যাটা বলি, কেমন? তাহলে দুইবার বলবো, সমস্যা নাই, ভালো করে শুনুন। আমরা এখানে ব্যাখ্যা করার সময় ব্যাখ্যা করবো এরকম, যে চিত্রে ভূমি অক্ষের চাহিদা এবং যোগানের পরিমাণ, লম্ব অক্ষের দাম ধরে ডি ডি প্রাইম এবং এস এস প্রাইম যোগান রেখা অঙ্কন করা হলো। যেখানে আমরা দেখতে পাই দাম যখন 1 টাকা, চাহিদার পরিমাণ তখন 20, বি বিন্দুতে 20, এবং যোগানের পরিমাণ এ বিন্দুতে 10, অর্থাৎ 1 টাকা দামে ডিমান্ড বেশি, সাপ্লাই কম। তো আমরা জানি ডিমান্ড বেশি, সাপ্লাই কম হলে সেক্ষেত্রে এখানে ঘাটতি দেখা দিবে। আর এই ঘাটতির পরিমাণ এ থেকে বি পরিমাণ, অর্থাৎ ডিমান্ড এইটুক, সাপ্লাই এইটুক, তার মানে ঘাটতি হবে এইটুক, এ থেকে বি পরিমাণ ঘাটতি হবে। অথবা তুমি 20 থেকে 10 বিয়োগ করে দাও, তাহলে এক্সট্রা যে 10টা বাঁচতেছে বিয়োগফল, সেটাই হচ্ছে এখানে ঘাটতির পরিমাণ, বি 10। আবার দাম যখন 3 টাকা, তখন চাহিদার পরিমাণ সি বিন্দুতে 10 এবং যোগানের পরিমাণ ডি বিন্দুতে 20, অর্থাৎ 3 টাকা দামে চাহিদা কম, যোগান বেশি। আর চাহিদা যদি কম হয় কোনো দ্রব্যের, যোগান যদি সেই দ্রব্য বেশি হয়, তাহলে সেক্ষেত্রে ওই দ্রব্যের উদ্বৃত্ত সৃষ্টি হয়। কি সৃষ্টি হয় বলতো? ওই দ্রব্যের উদ্বৃত্ত সৃষ্টি হয়। তাহলে উদ্বৃত্ত যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে উদ্বৃত্তের পরিমাণ কত? সি থেকে ডি পরিমাণ, অর্থাৎ আমার ডিমান্ড আছে একটু কিন্তু সাপ্লাই আছে একটু, তার মানে এই অংশটা আমার উদ্বৃত্ত থাকবে। বা তুমি 20 থেকে 10 বিয়োগ করে দাও, সেটা হচ্ছে উদ্বৃত্তের পরিমাণ বের হয়ে যাবে। বিয়োগফল যেটা 10, সেটা হচ্ছে উদ্বৃত্তের পরিমাণ। আবার আমরা বলবো, আবার দাম যখন 2 টাকা, তখন ডিমান্ডের পরিমাণও এই বিন্দুতে 15 এবং সাপ্লাইয়ের পরিমাণও এই বিন্দুতে 15। তার মানে এখানে ভারসাম্য দাম হচ্ছে 2 টাকা। তাহলে আনসার কি? আনসার হচ্ছে এখানে ভারসাম্য, কি বলবো, এখানে ভারসাম্য দাম, যেটাকে আমরা বলি পি বার, ভারসাম্য দাম হচ্ছে 2 টাকা। ভারসাম্য দাম হচ্ছে 2 টাকা। আর ভারসাম্য যদি বলি পরিমাণ, ভারসাম্য যদি পরিমাণ, যেটাকে আমরা বলি কিউ বার, আর সেটা হচ্ছে ভারসাম্য পরিমাণ এখানে কত হবে? ভারসাম্য পরিমাণ হচ্ছে 15 একক। কত হবে? 15 একক হবে। পারবো না? আমি আবার কি বলে দিব ব্যাখ্যাটা? চলো আরেকবার বলে দিচ্ছি। দেখো, আমি বলছি চিত্রে ভূমি অক্ষের চাহিদা এবং যোগানের পরিমাণ, লম্ব অক্ষের দাম ধরে ডি ডি প্রাইম চাহিদা রেখা এবং এস এস প্রাইম যোগান রেখা অঙ্কন করা হলো। যেখানে আমরা দেখতে পাই দাম যখন 1 টাকা, চাহিদার পরিমাণ তখন বি বিন্দুতে 20, যোগানের পরিমাণ তখন এ বিন্দুতে 10। তার মানে 1 টাকা দামে ডিমান্ড বেশি, সাপ্লাই কম। তো কোন দ্রব্যের ডিমান্ড বেশি, সাপ্লাই কম হলে সেখানে ঘাটতি দেখা দেয়। তো এখানে ঘাটতির পরিমাণ এ থেকে বি পরিমাণ, অথবা তুমি বলতে পারো 20 - 10
আনসার যে 10 সেটা হচ্ছে তোমার ঘাটতির পরিমাণ। আবার দাম যখন 3 টাকা তখন ডিমান্ডের পরিমাণ সি বিন্দুতে 10, সাপ্লাইয়ের পরিমাণ ডি বিন্দুতে 20। অর্থাৎ 3 টাকা দামে ডিমান্ড কম, সাপ্লাই কি বেশি। তো এখানে ডিমান্ড যেহেতু কম, সাপ্লাই যেহেতু বেশি, এখানে উদ্বৃত্ত দেখা দিবে। আর উদ্বৃত্তের পরিমাণ সি থেকে ডি পরিমাণ, অথবা 20 - 10, আনসার হচ্ছে 10। আবার দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ ই বিন্দুতে 15 এবং যোগানের পরিমাণ ই বিন্দুতে 15। অর্থাৎ 2 টাকা দামে ডিমান্ড এবং সাপ্লাই যেহেতু সমান হচ্ছে, এই ই বিন্দুটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, যেখান থেকে আমরা পাই ভারসাম্য দাম 2 টাকা, ভারসাম্য পরিমাণ 15 একক। মানে এই ই থেকে এই পাশে আসলে ভারসাম্য দাম পাবো, নিচে দিকে আসলে ভারসাম্য পরিমাণ পাবো। আমরা কি বুঝতে পেরেছি? পারবো? একটু বলো তো পারবে কিনা। এটা অর্থনীতির সবচেয়ে বড় অধ্যায়। ওকে, তাহলে আজকে আমরা কি করলাম? হুম আজকে আমরা হচ্ছে দুইটা পড়েছি। একটা হচ্ছে সূচির সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়, আর রেখা বা চিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়, এই দুটো আমরা পড়েছি। নেক্সট ক্লাসে আমরা সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়। এটা করার জন্য আগে আমাদের সমীকরণ সম্পর্কে বিষয়বস্তু জানতে হবে, ঠিক আছে? তো তারপর আমরা এটা সম্পর্কে জানতে পারবো। তো এটা জানার আগে একটা বিষয় বলে ফেলি, সেটা হচ্ছে এই মানে রেখা বা চিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণের ক্ষেত্রে তিনটা অ্যাপ্লিকেশন আছে। মানে যদি কোনো ক্ষেত্রে এমন হয় যে ভারসাম্য অবস্থায় যদি যোগান স্থির রেখার চাহিদা পরিবর্তন হয়, অথবা চাহিদা স্থির রেখে যদি যোগানের পরিবর্তন হয়, বা চাহিদা ও যোগানের যদি দুইটাই পরিবর্তন হয়, তাহলে কি প্রভাবটা পড়ে ভারসাম্য দাম আর পরিমাণের উপর, সেটাও কিন্তু আমরা দেখবো, তবে নেক্সট ক্লাসে। ঠিক আছে? তাহলে আমরা নেক্সট ক্লাসে এই ভারসাম্য দামের উপর চাহিদা যোগানের পরিবর্তনের যে প্রভাব, সেগুলো আমরা দেখবো। ঠিক আছে? এই অ্যাপ্লিকেশন গুলো আমরা দেখবো। ওকে, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট ক্লাসে পরবর্তী বিষয়গুলো দেখবো। ঠিক আছে, এই আর কি। থ্যাংক ইউ সবাইকে। আর তোমাদের শুক্রবারে ক্লাস হবে না, ঠিক আছে? আমার আমি একটু বাড়িতে যাব, এবং হচ্ছে শনিবার ইনশাল্লাহ যদি পারি ক্লাস নেবে শনিবার। ঠিক আছে, তাহলে সবাই ভালো শনিবার তোমাদের ক্লাস আছে? শনিবার তোমাদের ক্লাস নাই মনে হয় না? আচ্ছা, না থাকলে দেখি যদি পারি নিয়ে নিবো, এই আর কি। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।